এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মূল ইস্যু হবে বেহেশতের টিকিট ক্রয় এবং বিক্রয়, বা একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে ভোট দিলে সে মৃত্যুর পর আল্লাহর কাছে জবাব দিতে পারবে। আর কিছু করি না, কিন্তু একটা ভোট দিয়েছিলাম হচ্ছে একটা ইসলামপন্থী দলকে। ধর্মের ব্যবহার তো আছে সবসময়, কিন্তু হঠাৎ করে ধর্মের ব্যবহারটা এই যাত্রায় এসে প্রবলভাবে আমরা লক্ষ্য করছি। বিশেষ করে জামাত ইসলামী তার নির্বাচনী প্রচারণায় বেহেশতের টিকিট বিক্রি করছে ভোটের রাজনীতি। ধন্যবাদ বিপুল ভাই। আমাদের বাংলাদেশের এই মুহূর্তে এটা একটা সবচেয়ে বড় বার্নিং কোশ্চেন। বাংলাদেশ কোন পথে চলেছে, কোন পথে চলেছে বাংলাদেশ? এই দেশের তারুণ্য রুখে দাঁড়িয়েছিল 2024-এ, এবং তারা সহজ সরলতার সাথে এটি বিশ্বাস নিয়ে অগ্রসর হয়েছে, বিশ্বাস নিয়ে জীবনটা উৎসর্গ করেছে। তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটি আধুনিক বাংলাদেশের জন্য। কখনোই সে সময় এই স্লোগান আসেনি যে তারা একটা ইসলামী শরিয়ার বাংলাদেশ কায়েম করবে এই পরিবর্তনের মধ্য দিয়ে। কখনোই এই কথা আসে নাই যে হচ্ছে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মূল ইস্যু হবে বেহেশতের টিকিট ক্রয় এবং বিক্রয়, বা একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে ভোট দিলে সে মৃত্যুর পর আল্লাহর কাছে জবাব দিতে পারবে। আর কিছু করি না, কিন্তু একটা ভোট দিয়েছিলাম হচ্ছে একটা ইসলামপন্থী দলকে, অতএব তাদেরকে ভোট দিতে হবে। এইভাবে করে মানুষের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসকে এক্সপ্লয়েট করে আমরা দেখছি বিশেষ করে জামাত ইসলাম এই হচ্ছে তারা একটি রাজনৈতিক প্রচারণা আজকে না, দীর্ঘ প্রায় বলা যায় আগস্ট 2024-এর আগস্টের পর থেকেই তারা এক ধরনের নির্বাচনী প্রচারণার মধ্যে চলে গেছে। তারা জাতীয়ভাবে মিডিয়ার মধ্যে বলেছে সংস্কারের কথা, মিডিয়ার মধ্যে বলেছে গণভোটের কথা, মিডিয়ার মধ্যে বলেছে পিআর ভোটের কথা। পিআর ছাড়া তারা নির্বাচন করবে না, একবার বলে স্থানীয় নির্বাচন ছাড়া নির্বাচন করবে না, একবার হচ্ছে গণভোট যদি আগে না হয় নির্বাচন করবে না। কিন্তু তারা প্রকাশ্যে, বাংলাদেশের মানুষ সাক্ষী যে প্রকাশ্যে তারা নির্বাচনের কাজ প্রতিদিন প্রতিটি মুহূর্তে তারা চালিয়ে এসেছে, কিন্তু জাতিকে নানাভাবে বা বিভিন্ন রাজনৈতিক দলকে বিশেষ করে বিএনপিকে নানাভাবে বিভ্রান্ত করেছে, ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ টেনে নিয়ে আসে। এবং এই জায়গায় এখন তাদের একটা বড় ধরনের পথের কাঁটা আছে জামাত ইসলামের। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করবার জন্য তাদের পথের অন্যতম কাঁটা হচ্ছে এই ঠিক যেই মাসটির মধ্যে আমি আর আপনি কথা বলছি, এই বিজয়ের মাস ডিসেম্বর তাদের জন্য একটি মানে ভয়ঙ্কর পরাজয় এবং লজ্জার মাস। কারণ আজ থেকে সেই 54 বছর আগে পাক হানাদার বাহিনী এই 16 ডিসেম্বর এই সোহরাওয়ার্দী উদ্যানে শুধু বাংলাদেশের কাছে শুধু আত্মসমর্পণ করেনি, তারা শুধু পাক হানাদার বাহিনী করেনি, শুধু পাকিস্তান আর্মি করে নাই, সাথে তার যে অক্সিলারি ফোর্স ছিল অর্থাৎ আল বদর, আল সাবস, রাজাকার এবং জামাত ইসলাম। দেখবেন সরকারি গ্যাজেটও আছে, এই সরকারও যে গ্যাজেটটা প্রকাশ করেছে সেখানেও আছে। অর্থাৎ তারা সারেন্ডার করেছে। আর যারা সারেন্ডার করে নতুন রাষ্ট্র বাংলাদেশের কাছে, তারা তো এই দেশে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। যেমন এই দেশে পাকিস্তানকে এখন বাংলাদেশে কি হচ্ছে ইয়া করতে পারবে, পাকিস্তান আর্মি কি বাংলাদেশে অফিস খুলতে পারবে? পাকিস্তান আর্মি বাংলাদেশে ঘাঁটি করতে পারবে না, অফিস খুলতে পারবে না। তেমনি তারাও তো অফিস খুলতে পারে না এই বাংলাদেশে। কিন্তু এটি হচ্ছে আমাদের একটা বড় ধরনের, যারা আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করি, যারা আমরা 71-কে ধারণ করি, আমাদের জন্য হচ্ছে একটি বড় ধরনের হচ্ছে লজ্জার বিষয়, পরাজয়ের বিষয় যে আজকে মাথা উঁচু করে জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতিকে রীতিমতো তারা লিঙ্গারিং করছে, রীতিমতো বাংলাদেশের রাজনীতিকে তারা হচ্ছে চালাচ্ছে, তারা এরকম একটি অবস্থা। এবং আমাদের মনে হয় যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম ভিত্তি হচ্ছে, তার ক্ষমতার অন্যতম ভিত্তি হচ্ছে জামাতে ইসলাম। ফলে এই বিজয়ের মাসকে তারা টার্গেট করবে, মুক্তিযুদ্ধকে টার্গেট করবে, মুক্তিযোদ্ধাদের টার্গেট করবে, এটাই স্বাভাবিক। বরঞ্চ আমরা দেখি তারা মাঠে যে কাজ করে, আর তাদের নেতা, প্রধান নেতা যিনি আছেন আমির জামাত যে আছে, সে মাঝে মাঝে এমন খুব কথাবার্তা বলেন, এত চমৎকার কথাবার্তা বলেন, মনে হয় যে তিনি কমিউনিস্ট হয়ে গেছেন, আইসবাদে কাল কমিউনিস্ট পার্টিতে যোগ দিবেন, এরকম একটা মানে ভেগ ধরে তিনি খুব উদার কথা বলেন আর কি, খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন আর কি। কিন্তু সেটা হচ্ছে আমরা বুঝতে হবে সেই মিষ্টি দুষ্টু লোকের সেই মিষ্টি কথা, এবং সেই মিষ্টি কথায় হয়তো তরুণ প্রজন্মের যারা কেউ অনেক রাজনীতিতে একটু হচ্ছে গিয়ে রাজনীতি সম্পর্কে দীর্ঘদিন কোনো খোঁজ খবর রাখেননি,
তারা হয়তো বুদ্ধি হওয়ার পর আই হেট পলিটিক্স, পলিটিক্স খুব খারাপ জিনিস এভাবেই করে তারা দেখেছেন। হঠাৎ করে তারা যখন হচ্ছে পলিটিক্সের এই ময়দানে নেমে গেছেন, অনেক কিছু, অনেক অভিজ্ঞতা, অনেকগুলো বিষয় স্মরণ না রেখে, মনোযোগ না দিয়ে তাদেরকে বিভ্রান্ত কিছুটা হলেও তারা করেছে। যে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোকে কেন্দ্র করে ডাকসু, জাকসু সব জায়গায়। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, জাতীয় নির্বাচনে কিন্তু ভোটার ওই শ্রমিক, ভোটার ওই খ্যাত মজুর, ভোটার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ। ফলে এই জায়গাটাতে অনেক বেশি চ্যালেঞ্জ জামাতের জন্য রাষ্ট্র ক্ষমতার এত কাছাকাছি গিয়ে এখন তো তারা রীতিমতো ক্ষমতাসীন দলের মতো ফ্লেভার নিয়ে কাজ করছে এবং তা সেটা এনজয় করছে, পাওয়ারকে এনজয় করছে। এখন তারা এই যে পাওয়ার এনজয়টা তারা করতে পারলো এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি এটা তারা হারিয়ে ফেলে শুধুমাত্র ৭১-এর প্রসঙ্গ নিয়ে, তাহলে তো একটা ভয়ঙ্কর ব্যাপার। ফলে ৭১-কে ডিমিনিশ করে দাও, ৭১-কে তুমি হচ্ছে গিয়ে ৭১-কে রীতিমতো ব্লাসফেমি করো, ৭১-এর সাথে ৭১-কে কবর দিয়ে দাও, তাহলেই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা সহজ হবে, মানুষের ভোটটাকে আদায় করা সহজ হবে। এবং এই প্রশ্নে আমার মনে হয় যে এখনো যারা এই বাংলাদেশে, ঠিক আছে, মুক্তিযুদ্ধকে ধারণ করেন, ৭১ সালকে ধারণ করে, বিশেষ করে যে ৭১-এর চেতনা আসলে কোন চেতনাটা বুঝতে হবে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই যে এত মানুষের জীবনদান, এই জীবনদানের মধ্য দিয়ে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছে, এই উপমহাদেশের স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল, কিন্তু তারা ওই ধর্মকে কেন্দ্র করে এই দেশটাকে দুভাগ করেছে তারা, এবং দুভাগ করে দিয়ে একটা ধর্মতান্ত্রিক দেশে রূপান্তরিত করবার চেষ্টা করেছে, বিশেষ করে আমাদের এই পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব বাংলাকে। এবং তৎকালীন পূর্ব বাংলাকে তারা সেই জায়গাটা নিয়ে গেছে যে দর্শনের মধ্য দিয়ে, যে দ্বিজাতি তত্ত্বের যে দর্শন, মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই পাকিস্তানের এই জন্ম দর্শন দ্বিজাতি তত্ত্বকে বাঙালি প্রত্যাখ্যান করেছে। এবং ১৯৭১ সালে এটা পাকাপোক্তভাবে এই দ্বিজাতি তত্ত্ব, এই ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মকে নিয়ে ব্যবসা করা, ধর্মকে বিক্রি করে রাজনীতি করা, এই বিষয় থেকে বাঙালি কিন্তু রায় দিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। কিন্তু মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ, ৭১-এর সেই বাংলাদেশকে এখন হচ্ছে উল্টা ঘোরানোর, সে কবি শামসুর রহমানের সে কবিতার মতো অদ্ভুত উটের পিঠে উল্টো চলেছে স্বদেশ, অর্থাৎ আবার অদ্ভুত উটের পিঠে বাংলাদেশকে চড়িয়ে সেটাকে পিছন দিকে তারা ব্যাক করছে। বলছে তারা যে হচ্ছে গিয়ে এই পুরোনাকে ভুলে যেতে হবে, নতুনকে ধারণ করতে হবে। তোমাদের নতুনত্ব না, তোমাদের আলোচনা সবকিছু তো আরো পুরনো, শতবর্ষের পুরনো, ১০০০ বছরের পুরনো আলোচনা, ঠিক আছে। নতুন প্রগতির আলোচনা তো হচ্ছে তোমাদের রাজনীতির কেন্দ্র না, রাজনীতির মুখ্য বিষয় না। একেবারে